হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি সাজন আবার হাজির তোমাদের সাথে নতুন একটি অধ্যায়ের সাজেশন সিরিজ নিয়ে। এই এইচএসসি সাজেশন সিরিজে আমরা কথা বলবো পার্ট বাই পার্ট, প্রত্যেকটা অংশে আমাদের কি কি জিনিস জানতে হবে, কি কি জিনিস শিখতে হবে এবং কি করে আমরা এই অধ্যায়টা একদম সহজেই কভার করে নিতে পারি। তো তারই ধারাবাহিকতায় চলো আমরা এই অধ্যায়টাকে একটু দেখব। আর দেখার আগে আমি প্রথমে কিছু সতর্কবাণী বলতে চাই যে এই অধ্যায়টাকে কিন্তু আমরা অনেক সহজভাবে নিই, কিন্তু এই অধ্যায়ে কিছু ম্যাথ আছে যেগুলোতে আমাদের ক্যালকুলেশনটা অনেক বেশি করতে হয়, অনেকগুলো ডাটা প্রসেস করতে হয়। তো কোন জায়গায় আমাদের বেশি এফোর্ট দেওয়া লাগবে সহজ চ্যাপ্টার হওয়া সত্ত্বেও, সেই জায়গাগুলো আমি আজকে তোমাদের চিহ্নিত করে দিব। সো একটা চ্যাপ্টারে ভালো করার জন্য আমাদের যেই জিনিসটা খেয়াল রাখতে হয় যে এই টপিকস থেকে কি কি প্রশ্ন এসে থাকে। সো প্রথমে তোমরা দেখে নাও এই টপিকস থেকে কি কি প্রশ্ন আসছে। এই অধ্যায় থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে টপিকসগুলো আছে সেই টপিকসগুলো বেশি সংখ্যকবার এসেছে। এবার আমাদের দেখা উচিত যে এই টপিকসগুলোর ভিতর কোন টপিকসগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো গুরুত্বপূর্ণ টপিকস আমরা কিভাবে বুঝবো? আমরা দেখব প্রিভিয়াসলি এই অধ্যায় থেকে কতগুলা প্রশ্ন এসেছে কোন টপিকসে, আর তা তোমরা এইখানে খুব ভালোভাবে দেখতে পাচ্ছ যে আমরা 2016 থেকে 2019 পর্যন্ত বোর্ডের সৃজনশীলে আসা সকল প্রশ্ন, কতগুলা প্রশ্ন কত সংখ্যকবার এসেছে আমরা উল্লেখ করে রেখেছি, যা দেখে তুমি খুব সহজেই ধারণা করতে পারবে যে কোন টপিকসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সো এই ছিল মোটামুটি আমাদের চ্যাপ্টার ওভারভিউ। এখন আমরা চলে যাব ডিপ অ্যানালাইসিসে। আর ডিপ অ্যানালাইসিসের ক্ষেত্রে আমাদের বেসিকের কোনো বিকল্প নেই। বেসিক বিল্ড আপ করার জন্য এই চ্যাপ্টারে প্রথমে আমরা যে কাজটা করব, সংজ্ঞা ভিত্তিক যে কাজগুলো আছে সেই সংজ্ঞাগুলো খুব ভালোভাবে ক্লিয়ার করে ফেলবো। কিভাবে? উদাহরণ সহকারে। মনে রাখবা, সংজ্ঞা আমরা যদি থরলি যেভাবে বইয়ে দেওয়া আছে সেভাবে যে মুখস্থ করতে যাই তাহলে কিন্তু আমরা ভুল পথে হাঁটছি। কারণ সংজ্ঞা হুবহু আসবে, 1 মার্কের জন্য আসতে পারে, কিন্তু সেটা মনে রাখার জন্য তোমাকে যে জিনিসটা হেল্প করবে তা হচ্ছে উদাহরণ। তুমি উদাহরণের সাহায্যে সংজ্ঞাগুলো মনে রাখবা। তো বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখা গেছে যে আমাদের যে ক নম্বর প্রশ্ন হয় সেই ক নম্বরের প্রশ্নে ম্যাট্রিক্সের সমতা, যোগ বিয়োগ, বিস্তার না করে প্রমাণ, এই প্রশ্নগুলো বেশি সংখ্যকবার এসেছে। এখন একটু ভালো করে খেয়াল করো যে বিগত বছরগুলোতে এই ক নম্বরের প্রশ্নে দেখা গিয়েছে যে ফাংশন ভিত্তিক সমস্যা আসতে। সো তোমরা এইখানে একটা ফাংশন ভিত্তিক সমস্যা দেখতে পাচ্ছ যে ফাংশনকে কিভাবে ম্যাট্রিক্সের সাথে রিলেট করা যায়। তো এই বিষয়গুলো একটু আমাদের গুরুত্ব সহকারে দেখতে হবে, যেহেতু আমাদের সোজা, বাট গুরুত্ব দিতে হবে। পরবর্তীতে খ এবং গ নাম্বার প্রশ্নের জন্য আমাদের যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে হচ্ছে আমাদের ax = b আকারে প্রকাশ এবং সেখান থেকে আমাদের ইনভার্স ম্যাট্রিক্স বের করা। ইনভার্স ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের বলতে হয় যে আমাদের সবচেয়ে কঠিন অংশ হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স বের করা। কারণ কি? এই ইনভার্স ম্যাট্রিক্স বের করার ক্ষেত্রে আমাদের অনেকগুলা ডাটা প্রসেস করতে হয়, যেটা অনেক সময় সাপেক্ষ এবং তোমরাও মাঝপথে গিয়ে ভুল করার প্রবণতা বেশি। সো আমরা এই প্রবলেম থেকে কিভাবে মুক্তি পেতে পারি? এই প্রবলেম থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের যে কাজটা করতে হবে তা হচ্ছে আমরা বারবার প্র্যাকটিস করব এবং আমরা ফ্লোটা হারাবো না। এর পরিবর্তিতে এখান থেকে নির্ণায়কের প্রমাণ আসতে পারে, নির্ণায়কের প্রমাণ ভিত্তিক সমস্যাগুলো আসতে পারে। তারপরে কি আসতে পারে? তারপরে আসতে পারে ক্রেমারের পদ্ধতি। আমরা জানি ক্রেমারের পদ্ধতির মাধ্যমে কিভাবে সমাধান নির্ণয় করা যায়, সেই বিষয়গুলো কিন্তু এখান থেকে আসে। এখন আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেই অংশটা তেমনভাবে আসেনি, বাট আমার মতে এই বিষয়টাতে তোমাদের ফোকাস দেওয়া দরকার, কারণ এই বিষয় থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, এবং তা হচ্ছে ম্যাট্রিক্স ও নির্ণায়কের বাস্তব জীবনে প্রয়োগ। বাস্তব জীবনে প্রয়োগ কিভাবে হতে পারে? বাস্তব জীবনে প্রয়োগের জন্য আমরা দুটা উদাহরণ দেখতে পারি। আমরা প্রথম উদাহরণ দেখছি একটা বক্সের মাধ্যমে আমাদের ডাটাগুলো দেয়া আছে, সেখান থেকে আমাদের ম্যাট্রিক্স গঠন করতে হবে, ax = b আকারে প্রকাশ করতে হবে এবং তারপরে কাজ করতে হবে। আবার আমরা আরো একটা উদাহরণ দেখি যে এখানে কোনো বক্স দেয়া নাই, আমাদের বর্ণনার ভিতর প্রশ্নটা দেয়া আছে। এই বর্ণনার প্রশ্নটা দেখে আমাদের এই সমীকরণগুলো গঠন করতে হবে এবং পরবর্তী কাজগুলো করতে হবে। তো এই যে টপিকসগুলো আমি আলোচনা করলাম, এই যে টিপসগুলো আমি তোমাদের দিলাম, এই টিপসগুলো যদি তোমরা খুব ভালোভাবে ফলো করো এবং এই টিপসগুলো যদি তোমরা বারবার প্র্যাকটিস করো তাহলে আশা করি ম্যাট্রিক্স নিয়ে থেকে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। সো দেখা হচ্ছে আগামী পর্বে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।